আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের প্রতি বুধবারের নিয়মিত মন্তব্য প্রতিবেদনে। আজকের মন্তব্য প্রতিবেদনের শিরোনাম ভারত ভূপাতিত। চলুন দর্শক জেনে নেওয়া যাক মন্তব্য প্রতিবেদনটির আদ্যোপান্ত। গাজায় জায়োনিস্ট ইসরায়েলের বর্বর সেনাবাহিনীর চলমান গণহত্যা নিয়ে গত সপ্তাহে মন্তব্য প্রতিবেদন লিখেছিলাম। তখন জানতাম না বিশ্ব শান্তির জন্য ক্রমেই হুমকি হয়ে ওঠা আরেকটি দেশ ২৪ ঘন্টার মধ্যে সমগ্র দক্ষিণ এশিয়াকে এক ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধের আশঙ্কার দিকে ঠেলে দিতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থনে ইসরায়েল সারা বিশ্বে এমন একটি দুর্বিনীত অচ্ছুত রাষ্ট্রে পরিণত হয়েছে যেটি কোনো আন্তর্জাতিক আইনের কোনো রকম পরোয়া করছে না। ইসরায়েলি গণহত্যায় পশ্চিমা মিডিয়ার প্রচ্ছন্ন সমর্থন দিয়ে আমার লেখাটি গত সপ্তাহে যেদিন প্রকাশিত হয়েছিল, ঠিক সেদিন গভীর রাতে আঞ্চলিক হেজেমনিক রাষ্ট্র ভারত তার আজন্ম শত্রু পাকিস্তানের পাঞ্জাব ও কাশ্মীরে বিনা উস্কানিতে মিসাইল এবং বোমা হামলা করেছে। অবাক করার মতো বিষয় হলো, হামলার লক্ষ্যবস্তু পাকিস্তানের কোনো সামরিক স্থাপনা ছিল না। একাধিক মসজিদ সহ বেসামরিক স্থাপনায় ভারতের সেই নিন্দনীয় হামলায় শিশুসহ পাকিস্তানের প্রায় ১০০ বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। একমাত্র বর্বর ইসরায়েল ব্যতীত বিশ্বের কোনো দেশ ভারতের এই আগ্রাসনকে সমর্থন জানায়নি। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার জন্য দেশটির সরকার পাকিস্তানকে অভিযুক্ত করলেও সেই অভিযোগের পক্ষে তারা এখন পর্যন্ত কোনো প্রমাণ হাজির করতে পারেনি। ইসলামাবাদ সেই সন্ত্রাসী ঘটনার আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দিলে সেটাও দিল্লির কাছে গ্রহণযোগ্য হয়নি। দেশটির কট্টর হিন্দুত্ববাদী সরকার কাণ্ডজ্ঞানহীন আচরণে বিরক্ত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় হামলাকে প্রথম দিনই লজ্জাজনক বলে মন্তব্য করেছিলেন। তখনই বোঝা গিয়েছিল এবার আর হঠকারী দিল্লি পশ্চিমা বিশ্বের কাছ থেকে কোনো রকম সমর্থন পাচ্ছে না। বিশাল কূটনৈতিক পরাজয়ের সঙ্গে সঙ্গে বিস্ময়করভাবে দাম্ভিক ভারতকে যুদ্ধক্ষেত্রেও পরাজয় বরণ করতে হয়েছে। গভীর রাতে অত্যাধুনিক 4.5 জেনারেশন ফরাসি ফাইটার জেট রাফায়েল সহ ভারতের যুদ্ধ ভাণ্ডারে যত আধুনিক বিমান ছিল সেগুলি দিয়ে অতর্কিতে হামলা চালানো হলেও পাকিস্তান সামরিক বাহিনীর প্রশংসনীয় আগাম প্রস্তুতি ছিল। তারা তাদের বিমান বাহিনী দিয়ে সীমান্ত রেখার অভ্যন্তর থেকে আগুয়ান ভারতীয় বিমান বহরকে লক্ষ্য করে পাল্টা এয়ার টু এয়ার মিসাইল হামলা চালায়। পাকিস্তানের দাবি অনুযায়ী দেশটির প্রতিরক্ষামূলক পাল্টা হামলায় সে রাতে ভারতের ৩টি রাফায়েল সহ মোট ৫টি বিমান ভূপাতিত হয়। আমার মন্তব্য প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত তার বিমান বাহিনীর ক্ষয়ক্ষতির বিষয়টি সরাসরি স্বীকার বা অস্বীকার না করলেও বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া অন্তত ৩টি ভারতীয় বিমান ধ্বংসের খবর নিশ্চিত করেছে। সীমিত যুদ্ধের পরবর্তী ৩ দিনে ভারতের ঘনিষ্ঠতম বন্ধু ইসরায়েল থেকে তাদের ক্রয় করা ড্রোনের বধ্যভূমিতে পরিণত হয় পাকিস্তানের ভূখণ্ড। পাকিস্তান বিমান বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ১০০ অস্ত্রসজ্জিত ভারতীয় ড্রোনকে ভূপাতিত করতে সক্ষম হয়। ভারতের আক্রমণের ৩ দিনের মধ্যেই বোঝা যাচ্ছিল হেজেমনিক চরিত্রের দেশটি তার থেকে অনেক ক্ষুদ্রাকায় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ব্যতিরেকে আকস্মিক আক্রমণ থেকে কোনো কৌশলগত ফায়দা তুলতে ব্যর্থ হয়েছে। চতুর্থ দিন পাকিস্তান ভারতের অপারেশন সিন্দুরের পাল্টা জবাবে অপারেশন বুনিয়ান মারসুস অর্থাৎ পবিত্র কোরআনে বর্ণিত সীসা ঢালা দেয়াল আরম্ভ করে। এই ৪ দিনের অনর্থক যুদ্ধে হামলা ও পাল্টা হামলায় পাকিস্তান এবং ভারতের প্রায় ২০০ সামরিক ও বেসামরিক নাগরিক হতাহত হয়। পাকিস্তানের আনুষ্ঠানিক পাল্টা আক্রমণের ঘোষণায় সম্ভাব্য সর্বাত্মক যুদ্ধের পটভূমিতে দক্ষিণ এশিয়ার ২০০ কোটি মানুষের নিরাপত্তা প্রচণ্ড হুমকির মুখে পড়লে সম্ভবত যুক্তরাষ্ট্র মোদী সরকারকে সংযত হওয়ার জন্য চাপ প্রয়োগ করে। সেই চাপ উপেক্ষা করা হাস্যকরভাবে বিশ্বগুরুর দাবিদার ভারতীয় প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব হয়নি। কয়েক ঘন্টার মধ্যে স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে যুদ্ধবিরতির ঘোষণা এলে ভারতের সার্বিক বিপর্যয়ের ষোলকলা পূর্ণ হয়। ১৯৪৭ সাল থেকেই ভারত দক্ষিণ এশিয়ার একচ্ছত্র আধিপত্য কায়েম করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ৭ দশকে দিল্লি প্রতিবেশীর প্রায় সব রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে। তবে তাদের সেই হেজেমনিক চেষ্টায় সাধ্যমতো
বরাবর বাদ সেধেছে পাকিস্তান। 1971 সালে ভারতের কাছে যুদ্ধে পাকিস্তানের পর্যুদস্ত হলে অন্তত বছর কয়েকের জন্য প্রকৃত অর্থে ভারত আঞ্চলিক প্রভুত্ব কায়েম করতে পেরেছিল। এরপর খানিকটা আশ্চর্যজনকভাবে ক্ষুদ্র দেশ শ্রীলঙ্কা থেকে ভারতের পরাজয় আরম্ভ হয়। 1989 সালে ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র ভারতের আর এক যুদ্ধবাজ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সৃষ্টি করা তামিল টাইগারের কাছে প্রচন্ড মার খেয়ে ইন্ডিয়ান মিলিটারি পরাজয়ের লজ্জা নিয়ে দেশে ফিরতে বাধ্য হয়। 1991 সালে তামিল টাইগারের আত্মঘাতী বোমা হামলায় ইন্দিরা গান্ধীর বড় ছেলে রাজীব গান্ধীও নিহত হন। এক দশকের মধ্যে 1998 সালে পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে যাওয়ার ফলে এই অঞ্চলকে কবজায় নেয়ার ভারতীয় স্বপ্নের এক ধরনের সমাপ্তি ঘটে গেছে বলা যেতে পারে। কারণ একই অঞ্চলে দুই দেশ পরমাণু বোমার অধিকারী হলে সেই অঞ্চলে কোনো রাষ্ট্রের পক্ষে একক হেজিমনি প্রতিষ্ঠা করা অসম্ভব হয়ে ওঠে। দুই পারমাণবিক শক্তির মধ্যেকার সর্বাত্মক যুদ্ধ হলে শেষ পর্যন্ত বিজয় উপভোগ করার জন্য কেউ অবশিষ্ট থাকবে না। সমস্যা হলো ভারতের বর্তমান শাসক শ্রেণীর অতি জাতীয়তাবাদী প্রচারণার ফলে দেশটির বিপুল সংখ্যাগরিষ্ঠ কট্টর হিন্দু জনগোষ্ঠী মুসলমানের রক্ত পিপাসায় এতটাই উন্মত্ত হয়ে উঠেছে যে প্রতিবেশী মুসলিম রাষ্ট্রটির পারমাণবিক শক্তির বাস্তবতা বেমালুম ভুলে গিয়েছিল। পাকিস্তানের এক মসজিদে ভারতীয়দের মিসাইল হামলায় জয়শি মোহাম্মদের নেতা মাসুদ আজহারের বড় বোন ও শিশু সমেত তার পরিবারের 10 জন নিহত হওয়ায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মিডিয়ার কাছে উল্লাস প্রকাশ করে বক্তব্য দিয়েছেন। কোনো বেসামরিক পুরুষ, নারী ও শিশুর হত্যার ঘটনায় এই ধরনের বিকৃত আনন্দ প্রকাশ আমরা ভারতের বাইরে কেবল ইসরায়েলি নেতাদের মুখ থেকেই শুনে থাকি। ভারতীয় মিডিয়ায় যোগী আদিত্যনাথকে পরবর্তী প্রধানমন্ত্রীর অন্যতম দাবিদার হিসেবে প্রচার করা হয়ে থাকে। ভারতে মোদি ও যোগীর মতো রাজনৈতিক নেতাদের অমানবিক ও দাম্ভিক আচরণের ফলে পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা আজ বিপন্ন হয়ে পড়েছে। সেই সঙ্গে ভারতীয় মিডিয়ার দায়িত্বজ্ঞানহীন মিথ্যাচার দেশটির বিভ্রান্ত জনগণের ভেতর এক ধরনের পাশবিক গণহিস্টেরিয়ার জন্ম দিয়েছে। তারা ক্রমেই বাস্তবতা বিবর্জিত কল্পরাজ্যের বাসিন্দা হয়ে এক নেশাগ্রস্ত যুদ্ধবাজ জাতিতে পরিণত হয়েছে। বলিউডের উদ্ভট ও ইতিহাস বিবর্জিত কাল্পনিক সব সিনেমা ভারতীয়দের আরো নেশাতুর করে তুলেছে। ভারতের কট্টর হিন্দুত্ববাদীদের কাছে পৃথিবীর একমাত্র আদর্শ রাষ্ট্র হচ্ছে জায়নিস্ট ইসরায়েল। আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত নেতানিয়াহু যেভাবে গাজায় হত্যাকাণ্ড চালাচ্ছেন, ঠিক একই পন্থায় ভারতীয় উগ্র হিন্দুরাও পাকিস্তানে গণহত্যা চালাতে চায়। তারা ভুলে গেছে ভারত ইসরায়েল নয় এবং পাকিস্তানও অসহায় গাজা নয়। এটা সত্য, কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধের তুলনামূলকভাবে কম সম্পদশালী দেশ পাকিস্তান ভারতের সঙ্গে টিকে থাকতে পারবে না। কিন্তু পরমাণু বোমা পাকিস্তানকে এমন এক প্রতিরোধ ক্ষমতা দিয়েছে যাকে উপেক্ষা করা বিশ্বের কোনো রাষ্ট্রের পক্ষেই সম্ভব নয়। উপরন্তু পাকিস্তানের সামরিক বাহিনীও যে যথেষ্ট শক্তিশালী সেটা মাত্র 4 দিনেই প্রমাণিত হয়েছে। গত এক দশকে নরেন্দ্র মোদীর যে কথিত 56 ইঞ্চি বুকের ছাতিওয়ালা কঠোর নেতার ভাবমূর্তি বিজেপি সমর্থক মিডিয়ার কল্যাণে গড়ে উঠেছিল, তার সম্ভবত এবার অবসান ঘটতে চলেছে। এতদিন ভারতের একটি বহুল প্রচারিত পররাষ্ট্রনীতি বিষয়ক ডক্ট্রিন ছিল দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে কোনো তৃতীয় পক্ষকে সম্পৃক্ত হতে না দেয়া। এবার সেই ডক্ট্রিনকে প্রেসিডেন্ট ট্রাম্প স্বভাবসুলভ কায়দায় তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। তিনি নিজে টুইট করে যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে বুঝিয়ে দিয়েছেন, নরেন্দ্র মোদী যতই বুক চাপড়ে নিজের কাল্পনিক শ্রেষ্ঠত্ব জাহির করার চেষ্টা করুন না কেন, ভূ রাজনৈতিক মাপকাঠিতে ভারতের ও পাকিস্তানের অবস্থান সমপর্যায়ের। ভারত এখনো উন্নয়নশীল এমন একটি রাষ্ট্র যার অবস্থান বিশ্ব রাজনীতির খেলায় এক অনুগামীর মাত্র, কোনো নেতার নয়। পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা সংক্রান্ত যার যার টুইটে প্রেসিডেন্ট ট্রাম্প ও সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও যা লিখেছেন তার সার কথা নিম্নরূপ: ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। 2. যুদ্ধবিরতিতে উভয় দেশকে সম্মান করতে সেক্রেটারি অফ স্টেট যুদ্ধবিরতির পূর্ববর্তী 24 ঘন্টায় পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন। 3. যুদ্ধবিরতির পর ভারত ও পাকিস্তান একটি নিরপেক্ষ তৃতীয় দেশে সব বিদ্যমান দ্বিপক্ষীয় সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবে। 4. ভারত ও পাকিস্তানের দুই প্রধানমন্ত্রীর বাস্তব জ্ঞান ও বুদ্ধি প্রশংসনীয়। মাত্র 2টি টুইটের কয়েক লাইনের বিবৃতির মধ্যে দিয়ে বর্তমান বিশ্বের তর্কাতীতভাবে সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট ও সেক্রেটারি অফ স্টেট ভারতের 70 বছরের কথিত আঞ্চলিক শ্রেষ্ঠত্বের মিথের বেলুন
ফুটো করে দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য একটি টুইটেই তার বক্তব্য সীমিত করেননি। বিশ্ব ভূ রাজনীতিতে ভারতকে তার প্রকৃত অবস্থান বুঝিয়ে দেওয়ার জন্য তিনি 24 ঘন্টার মধ্যে আরও একটি বেশ দীর্ঘ টুইট করেন। তিনি সেখানে মূলত 3টি বার্তা দিয়েছেন। 1. ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত হয়েছেন। 2. যুক্তরাষ্ট্রের পরামর্শ মেনে নেয়ার ফলে পুরস্কার স্বরূপ ট্রাম্প প্রশাসন পাকিস্তান ও ভারতকে অতিরিক্ত বাণিজ্য সুবিধা প্রদান করবে। 3. যুক্তরাষ্ট্র এবার মধ্যস্থতা করে সেই 1947 সাল থেকে চলে আসা কাশ্মীর সমস্যার সমাধান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। প্রেসিডেন্ট ট্রাম্পের 3 নম্বর বার্তাটি ভারতের সব গরিমা একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এতদিন কাশ্মীর প্রশ্নে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা গ্রহণ করা তো দূরের কথা, এ বিষয়ে কোনো আলোচনা করতেও দিল্লি সম্মত ছিল না। মার্কিন প্রেসিডেন্ট তার টুইটে ভারতের একগুঁয়েমিকে ধর্তব্যের মধ্যেই আনেননি। এখন ভারত সরকারের স্পিন ডক্টররা দেশটির কূটনৈতিক ও সামরিক পরাজয় ঢেকে রাখার জন্য যতই চেষ্টা করুক না কেন তাতে কোনো ফায়দা হবে না। নরেন্দ্র মোদীর মাত্র 4 দিনের বেকুবের ফলে ফ্রান্স থেকে বিপুল ব্যয় সংগৃহীত রাফায়েল বিমানের সঙ্গে হেজেমনিক রাষ্ট্র হিসেবে ভারত নিজেও ভূপাতিত হয়েছে। পারমাণবিক শক্তি অর্জন করলে একটি রাষ্ট্রের যে অধিক দায়িত্বশীল আচরণ করতে হয়, এই গুরুত্বপূর্ণ কথাটি অতি দম্ভে ভারতের শাসক শ্রেণী বিস্তৃত হয়েছিল। এই বিস্তৃতির জন্য অবশ্য দেশটির হাইপার ন্যাশনালিস্ট মিডিয়াও কম দায়ী নয়। বাংলাদেশে হাসিনার ফ্যাসিবাদী উত্থানে মিডিয়ার যেমন সহযোগীর ভূমিকা পালন করেছে, ঠিক একইভাবে ভারতেও নির্লজ্জ তোষণের মাধ্যমে একজন নিম্ন মেধার প্রচণ্ড দাম্ভিক ও চরম মুসলিম বিদ্বেষী রাজনীতিবিদকে বিশ্ব নেতা বানানোর ব্যর্থ চেষ্টা করা হয়েছে। 4 দিনে একেবারে সীমিত যুদ্ধকালে ভারতের মিডিয়া পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ দখল, করাচি বন্দর ও শহর ধ্বংস, দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে গ্রেপ্তার এবং ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আত্মসমর্পণের মতো উদ্ভট সংবাদ প্রচার করে আন্তর্জাতিক জোকারে পরিণত হয়েছে। হাসিনার বাংলাদেশ ব্যতীত পৃথিবীর কোনো দেশের মেইনস্ট্রিম মিডিয়া নিজেদের এতখানি খেলো করেনি। এমনকি জায়নিস্ট দেশ ইসরায়েলেও হারেতস এবং আরও 2-1টি মিডিয়া সাংবাদিকতার খানিকটা মানদণ্ড বজায় রাখার চেষ্টা করে, কিন্তু ভারতের মূলধারার কোনো মিডিয়ার কোনো রকম বিশ্বাসযোগ্যতা আর অবশিষ্ট নেই। মোদির আশ্রিত বোঝানোর জন্য ভারতে মেইনস্ট্রিম মিডিয়াকে এখন লজ্জাজনকভাবে গদি মিডিয়া নামে ডাকা হয়। এই ভারত সেদেশে আমার দেশ পত্রিকার ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করায় আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। এর অর্থ হলো বাংলাদেশের কোনো বৃহৎ রাজনৈতিক দল আমার সহকর্মীদের ফ্যাসিবাদ এবং ভারতীয় হেজেমনির বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের মর্ম বুঝতে না চাইলেও বাংলাদেশের স্বাধীনতার সবচেয়ে বড় হুমকি ভারত কিন্তু সেটা ভালো করেই বুঝতে পেরেছে। শেরে বাংলা এ.কে ফজলুল হক পশ্চিমবঙ্গের একটি বহুল প্রচারিত পত্রিকা সম্পর্কে বলেছিলেন, ওই পত্রিকাটি যতদিন তার নিন্দা করবে বাঙালি মুসলমানকে ততদিন বুঝতে হবে যে তিনি সঠিক পথেই আছেন। আজ ভারত সরকার ইউটিউব চ্যানেল ব্লক করার সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করেছে আমার দেশের মাস্টহেডে লেখা স্বাধীনতার কথা বলে নিছক একটি স্লোগান নয়। সেই 2008 সাল থেকে আমরা প্রকৃতপক্ষে সর্বশক্তি দিয়ে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য লড়াই করে যাচ্ছি। আমার দেশের কাছে ভারত সরকারের এই ইন্টেলেকচুয়াল পরাজয় যে কোনো পদক প্রাপ্তির চাইতেও আমার কাছে অধিক সম্মানের। মৃত্যু পর্যন্ত মহান আল্লাহ তাআলা যেন আমার ঈমান ইস্পাত কঠিন দৃঢ় রাখেন। প্রিয় দর্শক, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নিয়মিত মন্তব্য প্রতিবেদন আজ এ পর্যন্তই। আগামী বুধবার ইনশাল্লাহ আমার দেশ সম্পাদকের আরেকটি মন্তব্য প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার দেশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।